Hello students, welcome to my YouTube channel. তো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির 6 নম্বর লেকচার আমাদের হতে যাচ্ছে আজকে, এবং এটাই হয়তো কারেন্ট ইলেকট্রিসিটির শেষ লেকচার। তো এই লেকচারে আমি যেটা বলেছিলাম যা করব আমরা, সেটা হচ্ছে এখানে কিছু সিলেক্টেড প্রবলেম আমরা সলভ করব। আমি বিভিন্ন বই থেকে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে লাস্ট ইয়ারে, তাদের থেকেই কিছু সিলেক্ট করেছি কিছু প্রবলেম। সেই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করব। ওকে, তো তার আগে, প্রবলেম সলভ করার আগে আমি দুই একটা কনসেপ্ট আরেকটু বলে নিতে চাই, যেগুলো আমি যখন থিওরি নিয়ে ডিসকাস করেছিলাম এই চ্যাপ্টারে, সেখানে মোটামুটি কভার করা হয়েছে সবই। তাও ছোট ছোট দুই একটা টপিক মাঝে মাঝে কোথাও কোথাও ছুটে গেছে। তো সেইগুলো আমার একটু মনে হলো যে সেগুলো একটু বলা দরকার, তো সেগুলো আমি একটু প্রথমে বলে দিই, ছোট ছোট দু তিনটে কনসেপ্ট। আচ্ছা, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং লস্ট ভোল্টের কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটাতে একটু আমরা যাচ্ছি। মনে করো এই হচ্ছে একটা রেজিস্টার, যার সাথে একটা সেল বা ব্যাটারি লাগানো, যার ইএমএফ ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। তো আমরা জানি যে এই সার্কিটের কারেন্টের ইকুয়েশন হচ্ছে I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এবং পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়েশন এখান থেকেই আমরা তৈরি করতে পারি ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। This is called potential difference V. That's why the equation for V becomes E minus IR. এই ইকুয়েশনটা খুবই তাৎপর্যপূর্ণ, এটা আমি বলেছিলাম। এবার এখান থেকে কিছু জিনিস আমরা জানতে পারি, সেই জিনিসগুলোই ডিসকাস করব এখন। আচ্ছা, প্রথমত আমরা এটা জানতাম, এটা তবু আরেকবার বলি, সেটা হচ্ছে if I equal to 0 then V equal to E, and this is the definition of EMF, alternative definition of EMF. EMF এর একটা ডেফিনিশন তো তোমরা পড়ে এসছো, ক্লাস 10 এও ছিল সেটা, যেটা কার্য দিয়ে ডেফিনিশনটা দেওয়া আছে। তো এটাও কিন্তু EMF এর ডেফিনিশন। সেটা কি, যে যখন বর্তনীতে প্রবাহ মাত্রা শূন্য বা সেল থেকে কোনো কারেন্ট নির্গত হচ্ছে না, কারেন্ট ড্রন হচ্ছে না, সেই সময় সেলের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেটাই কিন্তু ওই সেলের ইএমএফ। এটা আমি বলেছিলাম। ওকে, অনেক সময় কোশ্চেন করা হয় যে ইএমএফ কি কখনো পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল হতে পারে? তো তার অ্যান্সার কিন্তু এটাই, যে হ্যাঁ, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ইএমএফ হতে পারে ইফ দ্য সার্কিট ইজ ওপেন, দ্যাট ইজ আই ইকুয়াল টু 0। আরেকটা কেসেও হয়, সেটা হচ্ছে ইফ আর ইকুয়াল টু 0 দেন অলসো ভি ইকুয়াল টু ই। খুব সিম্পল, অর্থাৎ যদি ব্যাটারির বা সেলের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 0 হয়, ইন দ্যাট কেস অলসো ভি উইল বি ইকুয়াল টু ই। যদিও এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কারণ এরকম কোনো ব্যাটারি নেই যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। আমরা অ্যাটলিস্ট বলতে পারি যেটা, সেটা হচ্ছে নগণ্য, কিন্তু থাকবে, কিছু না কিছু অবশ্যই থাকে। ওকে ওকে, এবার নেক্সট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমরা যে কারেন্ট পাচ্ছিলাম এই সেলটা থেকে, সেটা কি ই বাই আর প্লাস আর। এবার এটা খুব পরিষ্কার এই ইকুয়েশন থেকে, যে আমরা যদি এই রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ করি, এই রেজিস্টারটা যদি বিভিন্ন মানের রেজিস্টার যদি আমি ইউজ করি, তাহলে বিভিন্ন মানের তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু আমরা এই সার্কিটে পাবো। আমরা জানতে চাই যে এই সেলটার লিমিট কত, অর্থাৎ লিমিট মানে হচ্ছে আই ম্যাক্স, কোন ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কারেন্ট পাবো এই সেল থেকে এবং সেটা কত। বা এরকম ভাবে বলতে পারো যে এই সেলটা কোনো একটা বহির্রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ মাত্রা পাঠাতে সক্ষম। সো দ্যাট ইজ ভেরি অবভিয়াস ফ্রম দিস ইকুয়েশন, it will be E by R.
যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স 0 হয়, অর্থাৎ when capital R equal to 0, the value of the current will be E by small r and this is the maximum current. যদিও প্র্যাকটিক্যালি এটা কখনোই পাওয়া যাবে না, কিন্তু এটাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে এই সেলের লিমিট। এর বেশি কারেন্ট আমরা কখনোই পাবো না। এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু এরকম ভাবে যদি আমরা কানেক্ট করি, অর্থাৎ উইদাউট এনি রেজিস্ট্যান্স যদি সেলের দুটো এন্ডকে আমরা কানেক্ট করি, দ্যাট ইজ কল্ড শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট অবস্থায় কিন্তু আমরা সর্বোচ্চ কারেন্ট পাই। ওকে, তো শর্ট সার্কিট জেনারেলি করা হয় না, তার কারণ হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট যেটা সেটা খুব হাই হবে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স লো হয় তো অবভিয়াসলি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু তো খুবই কম হয় জেনারেলি, তো শর্ট সার্কিট কারেন্ট উইল বি ভেরি হাই। ইন দ্যাট কেস সেলের ভেতরে প্রচুর তাপ উৎপন্ন হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেলটা ড্যামেজও হতে পারে। তো সেই জন্য আমরা শর্ট সার্কিট অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি হয়, শর্ট সার্কিট কিন্তু জেনারেলি করা হয় না। শর্ট সার্কিট অ্যাভয়েড করার জন্য আমরা এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করি সার্কিটে। তো যাই হোক, এটা বলার মানে উদ্দেশ্যটা হচ্ছে এটা যে একটা সেল ম্যাক্সিমাম কত কারেন্ট সাপ্লাই দিতে পারে তার ভ্যালুটা আমরা এখান থেকে পাই। এটা কিন্তু এটাকে শর্ট সার্কিট কারেন্টও বলতে পারো। দিস ইজ কল্ড অলসো কল্ড ISC, শর্ট সার্কিট কারেন্ট। ওকে, সো দিস ইজ দ্য লিমিট অফ দিস সেল। এর বেশি কারেন্ট আমরা কখনোই এই সেল থেকে পাবো না। ওকে, সো দিস ইজ ওয়ান পয়েন্ট যেটা কিনা আমরা এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারি। এবার আরেকটা পয়েন্টে যাচ্ছি। এই ইকুয়েশনেরই এই ইকুয়েশন থেকেই সব আলোচনাগুলো। আচ্ছা, থার্ড যেটা সেটা হচ্ছে যে আমরা একটা সেলকে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স এবং কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসাবে ইউজ করতে পারি, কিন্তু তার শর্ত আছে। প্রথমত বলি, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। হোয়াট ইজ কনস্ট্যান্ট কারেন্ট সোর্স? আবার আমি ওই ইকুয়েশনটা লিখছি, কারেন্টের ইকুয়েশনটা, I equal to E by R plus R। এবার দেখো, if capital R is very very less than small r, যদি বহির্রোধের মান কোষের অভ্যন্তরীণ রোধের তুলনায় খুবই কম হয়, in that case the current in the circuit will be nearly equal to E by small r, যেটা আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে এই সেলের লিমিট। তো in that case আমরা কি বলতে পারি যে সেলটাকে আমরা যেখানে খুশি লাগাই না কেন, যদি এটা মানে শিওর থাকি আমরা যে বহির্রোধের মানটা কোষের অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক কম, তাহলে কিন্তু আমরা সব বর্তনীতেই আমরা প্রায় একই প্রবাহ মাত্রা পাবো, which is nearly equal to E by small r, which is also called the short circuit current or the limit of the cell. Okay, in this case this cell will be called a constant current source। মানেটা খুব পরিষ্কার, স্থির প্রবাহ উৎস, অর্থাৎ আমি যেখানে খুশি লাগাই না কেন ও একই প্রবাহ দেবে। সো এটা ছিল একটা বিষয়। এবার আসি, এই সেলটাকে কখন আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসাবে ইউজ করতে পারবো। কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, আবার এই ইকুয়েশনেই আসি। তো এই ইকুয়েশনে দেখো, ইফ, এবার উল্টো কেস, স্মল r is very very greater than, if capital R is very very greater than small r, then I will be nearly equal to E by capital R। স্মল r ওর সাথে যোগ করলাম বা না করলাম কিছু যায় আসবে না, যদি r খুব বড় হয়, বড় rটা। তাহলে কারেন্ট যদি এটা হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়েশন কি আমাদের? E মাইনাস IR, ঠিক কি না? এবার দেখো, এই rটা যদি ছোট হয়, তাহলে আইটা অবভিয়াসলি আইটাও ছোট হয়, তাহলে এই যে প্রোডাক্টটা অর্থাৎ লস্ট ভোল্ট যেটা, এটা কিন্তু খুবই কম হবে। ইন দ্যাট কেস
V will be nearly equal to E। ঠিক কিনা একটু বুঝে দেখো, এই আরটা যত ছোট হবে এর সাপেক্ষে তত আমরা এটাকে নেগলেক্ট করতে পারবো, অথবা তুমি এইখান থেকেও আসতে পারো, এখান থেকে আসি আমরা। E ইকুয়াল টু কি, I ইন্টু ক্যাপিটাল আর প্লাস I ইন্টু স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর অনেক বড়, I কমন নাও, এবার এই আরটা বাদ দিয়ে দাও। সো দিস ইজ ইকুয়াল টু V, অ্যাকচুয়ালি এটা নিয়ারলি ইকুয়াল টু, সো দিস ইজ নিয়ারলি ইকুয়াল টু V। তার মানে কি, তার মানে যেখানে খুশি লাগাও না কেন এই বর্তনীটা, এই সেলটাকে, যদি বহির্রোধ অনেক বড় হয় অভ্যন্তরীণ রোধের তুলনায়, বা অভ্যন্তরীণ রোধ যদি নগণ্য হয়, তাহলে এটা প্রত্যেক রোধেরই দুই প্রান্তে প্রায় একই বিভব পার্থক্য প্রডিউস করতে পারবে, which is nearly equal to the EMF of the cell itself। বোঝা গেল? তো তখন আমরা এই সেলটাকে বলবো it is a constant voltage source, স্থির বিভব উৎস বা স্থির ভোল্টেজ উৎস, বাংলায় ভোল্টেজ উৎস বলে, কোনো অসুবিধার কিছু নেই। কেন? কারণ কি, ওকে আমি যেখানে খুশি লাগাই, এই আরটা যাই হোক না কেন, ও এর দুই প্রান্তে, মানে এই দুই বিন্দুর মধ্যে বা এর দুই প্রান্তে যেভাবে খুশি বলো, ও কিন্তু প্রায় একই বিভব পার্থক্য তৈরি করবে, which is nearly equal to the EMF of the cell itself। ওকে, তখন আমরা এটাকে বলি কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। আচ্ছা, এবার আরো একটা বিষয় আছে, সেই বিষয়টাও একটু বলা দরকার। সেটা হচ্ছে, কখনো কখনো তোমরা কোশ্চেন পাবে এবং এরকম নিউমেরিক্যালও আছে, আমরা আজকে একটা নিউমেরিক্যাল করব এরকম আশা করি। তো দেখো, আমরা জানি যে V is equal to E minus IR, এবং এখান থেকে আমরা এটাও বলেছিলাম যে V is always less than E, এবং একটু আগে বললাম যে V becomes equal to E, V is equal to E when I equal to 0 or R equal to 0। আচ্ছা, এইভাবে লিখি, I equal to 0 হলেও হতে পারে, R equal to 0 হলেও V equal to E হতে পারে। এবার কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে, আমরা জানি ইন জেনারেল কি হয়, V less than E হয়। যদি ক্লোজড সার্কিট হয় তাহলে অবশ্যই V less than E হবে, ওপেন সার্কিট হলে V equal to E হবে। আবার যদি ক্লোজড সার্কিটে R 0 হয় সেই ক্ষেত্রেও V equal to E হবে। কিন্তু এটা কি কখনো হয় V greater than E, অর্থাৎ potential difference between the two ends of a cell is greater than its EMF? এটা কি হয়? তো তার অ্যানসার হচ্ছে হয়, একটা কেসে হয়। কখন হয়? যদি সেলকে চার্জ করার, মানে যখন আমরা কোনো সেলকে চার্জ করি অন্য কোনো সেল দ্বারা, বা বাইরে থেকে কারেন্ট পাঠিয়ে যখন চার্জ করা হয়, তখন কিন্তু এটা হয়। কিভাবে হয় সেটাই একটু বুঝতে হবে। তো দেখো, সাপোজ আমরা এই সেলটাকে চার্জ করছি আরেকটা সেলের সাহায্যে, এইখানে ধরো সেই সেলটা আছে, তো এই সেলটার ইএমএফ মনে করো E0, এটা হচ্ছে ড্রাইভার সেল। ড্রাইভার সেল মানে কি, অর্থাৎ এটাই কিন্তু ব্যাটারিটাকে, সরি সার্কিটটাকে কিন্তু পরিচালনা করবে, ই আর এটা হচ্ছে ড্রাইভার সেল। ওকে, আর এটা একটা সিরিজে রেজিস্টার লাগানো আছে, বিকজ রেজিস্টার না লাগালে এরকম হতে পারে, এটা শর্ট সার্কিটের সমতুল্যই প্রায় হয়ে যায়, কারণ এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সটাই শুধু আছে এবং এর কিছুটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। আমরা এই ক্ষেত্রে এটা নগণ্য ধরলাম, তো সেক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে যাবে, সেই জন্য একটা এক্সট্রা সিরিজে রেজিস্টার লাগানো আছে। এবার কি হবে বলো তো, এবার সার্কিটের কারেন্ট কিন্তু হবে এই দিক। আচ্ছা, প্রথম কথা, চার্জিং করতে গেলে কিন্তু অবশ্যই E0 শুড বি গ্রেটার দ্যান E, তা না হলে চার্জিং করা পসিবল না। কারণ আমাকে ধরো এই সেলটা ছিল এই দিকটা উচ্চ বিভব, এই দিকটা নিম্ন বিভব, আমাকে অ্যাকচুয়ালি এটা যখন ডিসচার্জ হয়ে যায়, তার মানে কি এই চার্জগুলো যেটা অ্যাকুমুলেটেড হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নিউট্রালাইজ হয়ে যায়, আমাকে আবার ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করতে হলে এইদিকে কারেন্ট পাঠাতে হবে, তাহলে এখানে পজিটিভ আর এইদিকে নেগেটিভ অ্যাকুমুলেট হবে এবং ফুল চার্জ হবে, আবার ও আগের অবস্থায় ফিরে যাবে। তো আমাকে কিন্তু চার্জ করার সময় এই সেলটা নিজে যেই দিকে কারেন্ট পাঠায় তার উল্টো দিকে কারেন্ট পাঠাতে হয়। ওকে, তো সাপোজ আমি আই কারেন্ট পাঠাচ্ছি এই দিকে,
ওকে, এবার দেখো, এইবার এই দুই বিন্দুর বিভব পার্থক্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখব? এই দুই বিন্দুর বিভব পার্থক্য এবার কিন্তু আমাদের লিখতে হবে ই মাইনাস আইআর এর জায়গায় মাইনাস আইআর, so it will become E plus IR which is greater than E. এবার প্রশ্ন এই জায়গাটাতে কেন এটাকে আমি মাইনাস আইআর লিখলাম, ফলে এটা প্লাস হয়ে গেল? তার কারণ সেল, আচ্ছা এটা এইভাবে বুঝলে আরো সুবিধা হবে। আমি এখানে সার্কিটটাকে এখানে আরেকবার আঁকি। দেখো এই দুই বিন্দুকে আঁকবো শুধু, এই হচ্ছে এ বিন্দু আর এই হচ্ছে বি বিন্দু। এবার এখান থেকে গেলাম এই যে সেল, সেলের ভিতরে একটা রেজিস্টার আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটাকে এর সাথে সিরিজে আঁকলাম বি। ওকে, এবার যখন এই দিকে কারেন্ট যায়, যদি আমরা নরমালি এর সাথে একটা রেজিস্টার অ্যাড করি তাহলে পরে এই দিকে কারেন্ট পাঠাবেও এরকম হবে কারেন্টের ডিরেকশনটা। ইন দ্যাট কেস, আচ্ছা এই পয়েন্টটার নাম দিলাম আমি সি। ইন দ্যাট কেস এই দুই বিন্দুর বিভব পার্থক্য আমরা কিভাবে বের করি একটু দেখো। VA minus VC equal to এর EMF, that is E। কেন? কারণ এই দুই বিন্দু মানে কোষের দুই প্রান্ত, তো কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? E মুক্ত বর্তনীতে এটা আছে। এবং এবার বের করব VC minus VB। এবার একটু দেখো কারেন্ট কোন দিকে? এই দিকে। কারেন্ট এই দিকে মানে কি? অবশ্যই বি বিন্দুর বিভব কিন্তু বেশি, সি বিন্দুর বিভব কম, ঠিক কি না? তাহলে আমি যখন ভিসি মাইনাস ভিবি করব তখন কিন্তু আমার যেটা আসবে সেটা তো ধরো এই দিকে কারেন্ট যেটা আছে, সেলের ভেতর দিয়ে কারেন্ট যেটা ফ্লো করছে সেটা আই, আমরা আই আর লিখবো ঠিকই, কিন্তু ভিসি মাইনাস ভিবি আই আর কিন্তু নয়, অ্যাকচুয়ালি ভিবি মাইনাস ভিসি হচ্ছে আই আর, তাই না? তাহলে আমি যদি ভিসি মাইনাস ভিবি লিখি তাহলে এটা মাইনাস আই আর লিখতে হবে। এবার তুমি অ্যাড করো, তাহলে ভিসি ভিসি, তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু E মাইনাস IR। এটাই কিন্তু আমরা ওই ইকুয়েশনটা আমাদের, এই যে এই ইকুয়েশনটা V ইকুয়াল টু, যে ইকুয়েশনটা আমাদের আমি বলছি যে প্রচুর তাৎপর্যপূর্ণ ইকুয়েশন, তো এটাই কিন্তু এই ইকুয়েশনটা V ইকুয়াল টু E মাইনাস IR, তাই না? এবার ভাবো এই কেসটা, এটাতে কি হচ্ছে? এটাতে এই কারেন্টটা সবকিছু ঠিক আছে, কিন্তু এই কারেন্টটা উল্টো, isn't it? তো এই কারেন্টটা যদি উল্টো হয় তাহলে এটাতে তো কোনো পরিবর্তন হবে না, কারণ এটা তো এই সেলের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে জি, এটা তো আমরা বাই ডেফিনিশন জানি। কিন্তু এটা কি হবে? এইবার কিন্তু সত্যি সত্যি ভিসি গ্রেটার, কারণ কি কারেন্ট এই দিকে যাচ্ছে, সি থেকে বি এর দিকে যাচ্ছে। আমরা জানি কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তার মানে এটা হায়ার পোটেনশিয়ালে আছে, এটা লোয়ার পোটেনশিয়ালে আছে, তাহলে তখন কিন্তু এই মাইনাসটা হবে না, ফলে কি হবে? এইটা হয়ে যাবে প্লাস। এই হচ্ছে কেসটা, বুঝতে পেরেছো? তো আমি এখানে মাইনাস কেন দিয়েছি? বিকজ এইভাবে তোমরা মনে রাখতে পারো যে নরমালি কি হয়, V ইকুয়াল টু E মাইনাস IR কখন হয়? যখন সেলের ভিতরে সেল যেদিকে কারেন্ট পাঠাতে চায়, সত্যি সত্যি কারেন্ট যদি সেই দিকে থাকে তখন E মাইনাস IR হয়। তাহলে উল্টো দিকে কারেন্ট গেলে আইটাকে মাইনাস আই করে দিলেই হয়ে যাবে, সেই অর্থে আমি বসিয়েছি এখানে। কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা এইটা। ওকে, সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টের উপরে কিন্তু নিউমেরিক্যালস আছে, তোমরা বইতে পাবে, আমি একটা আজকে করব, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে V গ্রেটার দেন E হতে পারে। কখন হতে পারে? ডিউরিং চার্জিং, এই যে চার্জিং যখন হয় তখন কিন্তু এই বিষয়টা হয়। সো এই কয়েকটা কনসেপ্ট, 4-5টা কনসেপ্ট যেগুলো ছিল, এটাই আমার বলার ছিল। কি কি আমি বললাম? একটা হচ্ছে V ইকুয়াল টু E কখন হয়, একটা হচ্ছে V গ্রেটার দেন E কখন হয়, আর দুটো যেটা বললাম সেটা হচ্ছে যে একটা সেলের লিমিট মানে কি, অর্থাৎ ম্যাক্সিমাম কত কারেন্ট পাঠাতে পারে কোনো একটা এক্সটার্নাল রেজিস্টারে, কখন একটা সেলকে আমরা ফিক্সড কারেন্ট সোর্স বা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স বলবো, আর কখন ভোল্টেজ সোর্স বলবো, কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসাবে কখন আমরা ইউজ করতে পারবো, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর দ্যাট।
বা স্থির প্রবাহ উৎস এবং স্থির ভোল্টেজ উৎস বলতে কি বোঝায়, সেই তার মিনিংটা কি। তো এই হচ্ছে 4-5টা কনসেপ্ট যেটা ওখানে মিস হয়েছিল আমাদের এর আগের আলোচনায়, তো এটা আমি বলে দিলাম। এবার আমরা প্রবলেমে চলে যাব। ওকে, শুরু করছি প্রবলেম নাম্বার 2। তো এটাও এনসিইআরটি প্রবলেম। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ এফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স, সেই কনসেপ্টের উপরে এই নিউমেরিক্যালটা। তো এটাতে যা দেওয়া আছে বলছি আমি একটু মুখে। বলছে যে একটা নাইক্রোমের হিটার, টোস্টার অ্যাকচুয়ালি লেখা ছিল টোস্টার, তো সেই টোস্টারটা 27 ডিগ্রি সেলসিয়াসে তার যে কয়েল আছে সেই কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে 75.3 ওহম। এবার ওকে যখন 230 ভোল্ট সোর্সের সঙ্গে সাপ্লাই ভোল্টেজের সঙ্গে কানেক্ট করা হয়, তখন ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে স্টেডি স্টেটে সেটা হচ্ছে 2.68 অ্যাম্পিয়ার। ওর টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেসিস্টিভিটি ইজ 1.70 into 10 to the power minus 4 per degree Celsius। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য স্টেডি টেম্পারেচার অফ নাইক্রোম, নাইক্রোমের স্টেডি টেম্পারেচার কত। আচ্ছা, এখানে কনসেপ্টটা কি একটু বলি। সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াসে ওর যে রেজিস্ট্যান্স আছে সেটা 75.3। এবার 230 ভোল্টে কানেক্ট করলে ওর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে দ্যাট ইজ 2.68 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা যখন ওর ভেতর দিয়ে ফ্লো করবে তখন অবভিয়াসলি ও হিটেড হবে, গরম হবে এবং ওর টেম্পারেচার বাড়বে। তো ওর টেম্পারেচার বাড়লে কিন্তু এর রেজিস্ট্যান্স আর এটা থাকবে না। ওকে, এবার কি হয়, যে কোনো হিটার, যে কোনো কি বলে টোস্টার, হিটার যাই বলো, যেগুলো হিটিং ইনস্ট্রুমেন্ট, তারা কিন্তু কিছুক্ষণ গরম হওয়ার পর তাদের টেম্পারেচার কিন্তু ফিক্সড হয়ে যায়, আর বাড়ে না। তো কখন ফিক্সড হয়, যখন রেট অফ হিট প্রডিউসড ইনসাইড ইট বিকামস ইকুয়াল টু দ্য রেট অফ হিট লস ডিউ টু রেডিয়েশন ইন দ্য সারাউন্ডিংস। এটা যখন হয় তখন কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। অর্থাৎ কিনা হিটারের মধ্যে একটা নির্দিষ্ট হারে তাপ উৎপন্ন হচ্ছে এই কারেন্টটা ফ্লো করার ফলে, এবং হিটার কিন্তু পরিবেশে তাপ বিকিরণও করতে থাকে। তো বিকিরণ যখন করতে থাকে, বিকিরণের হার কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। তো একটা সময় একটা তাপমাত্রায় গিয়ে বিকিরণের হার আর তাপ উৎপন্ন হওয়ার হার সমান হয়ে যায়। তো ওই সময় হিটারের বা হিটার বলো, টোস্টার বলো, যাই বলো, এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো, তার কনস্ট্যান্ট টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। আয়রনের ক্ষেত্রেও তাই হয়। ওকে, আই মিন ইলেকট্রিক আয়রন, ইস্ত্রি যেটা। তো ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক আয়রন, টোস্টার সবার ক্ষেত্রেই তাই। তো একটা প্রথমে কি শুরুতে কি হয়, শুরুতে ওর মধ্যে হিট প্রডিউসড বেশি হারে হয়, লস কম থাকে। আস্তে আস্তে যত গরম হতে থাকে, টেম্পারেচার বাড়তে থাকে, তত ওর রেট অফ প্রোডাকশন অফ হিট ওটা তো সেমই থাকে, কারণ ওটা তো ডিপেন্ড করে কারেন্টের উপরে। H ভ্যারিজ অ্যাজ I স্কয়ার। I যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অবভিয়াসলি রেট অফ প্রোডাকশন অফ হিট এটা কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু যত টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে, রেডিয়েশনের রেট কিন্তু বাড়তে থাকে। বিকজ উই নো যে রেডিয়েশনের যে ফর্মুলা সেটা হচ্ছে Q/T ভ্যারিজ অ্যাজ T টু দি পাওয়ার 4। এটা যদি তোমাদের মনে থাকে, স্টিফানের ফর্মুলা আমাদের ইয়েতে ছিল ক্লাস 11-এ। সো টেম্পারেচার যত ইনক্রিজ করতে থাকবে তত কিন্তু ওর হিট লস বেশি হারে হতে থাকে। তো একটা সময় গিয়ে এই রেট অফ লস আর রেট অফ প্রোডাকশন দুটো ইকুয়াল হয়ে যায়। ওই সময় ও স্টেডি স্টেটে চলে আসে, ওর টেম্পারেচার আর বাড়েও না কমেও না, যদি সুইচ অন রাখা হয়। তোমাকে বের করতে বলছে ওই টেম্পারেচারটা কত। তার মানে ও স্টেডি স্টেটে যখন পৌঁছাচ্ছে ডিউ টু দিস কারেন্ট, ওই সময়কার যে রেজিস্ট্যান্স সেইটা কিন্তু আলাদা। কেন, কিভাবে বুঝলাম, দেখো 27 ডিগ্রি সেলসিয়াসে ওর রোধ কত, 75.3 ওহম, 75.3 ওহম। 230 ভোল্টে ওর ভেতর দিয়ে কারেন্ট কত ফ্লো করে, 2.68। তুমি খুব ইজিলি এটা বুঝতে পারবে যে রোধ আলাদা। তুমি এইখান থেকে ওর রোধ বের করতে পারবে। অ্যাট সাপোজ আমরা ধরে নিলাম লেট দ্য স্টেডি স্টেট টেম্পারেচার বি T ডিগ্রি সেলসিয়াস। আমি ধরে নিলাম T ডিগ্রি সেলসিয়াস। এখন এই T ডিগ্রি সেলসিয়াসে ওর রেজিস্ট্যান্স কত, RT, খুব ইজিলি বের করা যাবে। ভোল্টেজ হচ্ছে 230 divided by 2.68. This is the resistance of the nichrome wire at T
ডিগ্রি সেলসিয়াস which is a higher temperature। এবার এটা ডিভাইড করলেই তুমি দেখতে পারবে যে এটা কিন্তু 75.3 ওহমের চাইতে বেশি। কি করে, কেন বেশি? তার কারণটা হচ্ছে কারণ এই টেম্পারেচারটা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস না, এটা একটা হায়ার টেম্পারেচার। তো হায়ার টেম্পারেচারে আমরা কি জানি, রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়, তার ইকুয়েশনও আমরা জানি। তাহলে এটা RT, তাহলে RT পেয়ে গেলে, আর এটা হচ্ছে তোমার R0 বলতে পারো বা RT0 বলতে পারো, বা সোজা কথায় এটাকে তুমি R1 বলতে পারো, এটা হচ্ছে তোমার R1, এটাকে তুমি বলতে পারো RT বা R2, R2 বললেও কোনো অসুবিধা নাই, R2 লিখি। ওকে, এবার আমাদের কি বের করতে বলেছে, টেম্পারেচারটা কত। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে R2 is equal to R1 into 1 plus alpha t। অ্যাকচুয়াল রিলেশনটা আমাদের কি ছিল, অ্যাকচুয়াল রিলেশনটাই লিখি আমি, তোমাদের নালে আবার কনফিউশন হতে পারে। আমি যে রিলেশনটা ইউজ করতাম সেটা হচ্ছে RT equal to RT0 into 1 plus alpha into T minus T0, where RT0 is the initial resistance, RT is the final resistance at a higher temperature, alpha তো জানোই, T minus T0 হচ্ছে টেম্পারেচারের ইনক্রিজ, যেটা চেঞ্জ ইন টেম্পারেচার যেটা সেটা। এবার এই RT0 যেটা জেনারেলি এটা 0 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্সটাই নেওয়া হয়, তবে যদি তাপমাত্রার পাল্লা খুব বেশি না হয়, আপ টু 100 ডিগ্রি সেলসিয়াস সাপোজ, তাহলে কিন্তু আমরা এটা অন্য যে কোনো টেম্পারেচারেরও যদি রেজিস্ট্যান্সকে, জেনারেলি এটা 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 20 ডিগ্রি সেলসিয়াসের যে রেজিস্ট্যান্সটা, ওইটাকে আমরা ইনিশিয়াল রেজিস্ট্যান্স ধরি আর কি, বিভিন্ন বই টইতে দেখবে। তবে অন্য টেম্পারেচারেরটা, যেমন এখানে 27 এ দেওয়া আছে, এটাকে যদি আমি RT0 ধরি, তেমন কোনো প্রবলেম হবে না, অ্যানসারে তেমন কোনো এফেক্ট হবে না, আমরা করতে পারি। ওকে, সো চলো করি। তাহলে আমাদের এখান থেকে কোনটা বের করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ T minus T0। তো এটাকে আমি একটু মডিফাই করে লিখি, এটাকে লিখি R2, এটাকে লিখি R1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু, এই পুরো এই জিনিসটা, এটাকে আমি T ধরলাম, তার মানে টেম্পারেচার ডিফারেন্সটা T ধরলাম, ডিফারেন্সটা বের করব, তারপরে ফাইনাল টেম্পারেচার বের করতে আমাদের কোনো ব্যাপারই না, এটার সাথে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো T কত হবে এখান থেকে বের করে নাও, ইট উইল বি R2 minus R1 divided by R1 into alpha। এখানে বসিয়ে দাও, কত, 75.3 মাইনাস এইটা 230 divided by 2.68 divided by আবার R1, that is 75.3, আর এর আলফা 1.7 into 10 to the power minus 4। এবার এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে যেটা আসবে আমি ডিরেক্টলি ওটা লিখে দিচ্ছি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আসবে approximately 820 degree Celsius। Therefore, the final temperature T will be 820 plus 27 degree Celsius, 847 degree Celsius। This is the answer। Okay, তো আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। চলে এসেছি প্রবলেম নাম্বার 3 তে। তো প্রবলেম নাম্বার 3 এটাও একটা এনসিইআরটি বইয়েরই প্রবলেম। তো এই প্রবলেমটা এরকম একটা সার্কিট আছে, দেখতে পাচ্ছ, সিম্পল সার্কিট, এমন কিছু জটিল সার্কিট নয়। তো এই সার্কিটটাতে বলেছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো এবং এই দুই বিন্দু, এই দুই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। ওকে, কারেন্ট থ্রু ইচ রেজিস্টার, এটা বের করতে হবে। আরেকটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সেস বিটুইন এ এন্ড বি
between B and C and between C and D. ওকে, তো চলো প্রথমে আমরা কারেন্ট বের করি। তো কারেন্ট বের করতে গেলে প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মেইন কারেন্ট। সার্কিটের মেইন কারেন্ট কি করে বের করে আমরা জানি, মেইন কারেন্ট I will be E equivalent divided by R equivalent। E equivalent এই ক্ষেত্রে একটাই EMF আছে, that is equal to 16 ভোল্ট। R equivalent, এবার R equivalent আমি খুব সংক্ষেপে করব কারণ এটা সিম্পল প্রবলেম। তো কিভাবে R equivalent বের করব, এই দুটো প্যারালাল, তার সাথে এটা সিরিজ, আর এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 1 ওহম এর, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। তো এই 4 হচ্ছে 2 আর 1 3, এদিকে 3 আছে আর এখানে আছে 12 আর 6, 12 আর 6 হচ্ছে 12 ইনটু 6, 6 12 72 ডিভাইডেড বাই 12 প্লাস 6 মানে 18, তার মানে 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 1 8, তো 16/8 ampere। so the main current in the circuit is 2 ampere। এবার এই কারেন্টটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে ডিফারেন্ট রেজিস্টরের ভেতরে, কোনটার ভেতর দিয়ে কত যাবে, আমি মুখেই বলে দেই। এখানে দেখো আসলো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এখানে এসে এটা প্যারালাল ব্রাঞ্চ এবং দুটো রাস্তাতে একই রেজিস্ট্যান্স, তাহলে এটা ইকুয়ালি ডিভাইড হবে, তাহলে এই দিক দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, এই দিক দিয়েও যাবে 1 অ্যাম্পিয়ার। এখানে এসে আবার কম্বাইন হয়ে আবার 2 অ্যাম্পিয়ার, এখানে এসে আবার এটাতে আছে 12 আর 6, তো 12 আর 6 এ কি করে ডিস্ট্রিবিউট হবে, তো এটা আমরা দুই রকম ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ফর্মুলা দিয়ে বের করতে পারি, ওই ক্ষেত্রে যদি আমি এই কারেন্টটাকে যদি আমি I1 বলি আর এটাকে যদি আমি I2 বলি, তাহলে I1 ইকুয়াল টু কত হবে বলে দাও। I1 হবে 6/18 into I, that is equal to 2 ampere, that means 2/3 ampere। and I2 কত হবে, I2 হবে হচ্ছে 12/18 into I, that is 2 ampere। 2 6 দিয়ে কাটলে 3, 4/3 ampere। এই দুটো অ্যাড করো, দেখো টোটাল 2 অ্যাম্পিয়ারই হবে। এটা কোন ফর্মুলা, এটা হচ্ছে ওই ফর্মুলাটা, সমান্তরাল থাকলে পরে ব্রাঞ্চের ভিতর দিয়ে কত কারেন্ট যায়। R1 এর ভেতর দিয়ে কারেন্ট হচ্ছে R2/R1 প্লাস R2 ইনটু I, R2 এর ভেতর দিয়ে কারেন্ট হচ্ছে R1/R1 প্লাস R2 ইনটু I। সো কারেন্ট পেয়ে গেলাম, তার মানে এই কোশ্চেনের অ্যানসার হয়ে গেল আমাদের। এবার আমাদের নেক্সট পার্ট, VAB, VBC, VCD। আচ্ছা এখানেই করি, মুছে দিচ্ছি এটা। VAB মানে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। দেখো কি করতে হবে, যে কোনো ভাবে অনেক ভাবেই বের করতে পারো তুমি। তো এই দুই বিন্দুর বিভব পার্থক্য মানে মেইন কারেন্ট ইনটু এই জায়গার রোধ, তুল্য রোধ। মেইন কারেন্ট কত 2 আর এই জায়গার তুল্য রোধ কত 2, তো 2 ইনটু 2 ভোল্ট ইজ ইকুয়াল টু 4 ভোল্ট। এই দুই বিন্দুর বিভব পার্থক্য VBC ওই একই, এখানে তো মেইন কারেন্টটাই ফ্লো করছে, দ্যাট ইজ 2 ইনটু 1 ভোল্ট, দ্যাট ইজ 2 ভোল্ট। আর এইখানে কত VCD হচ্ছে, এইখানে তুল্য রোধ কত ছিল আমাদের 4, 6 12 72/18 4 ইনটু মেইন কারেন্ট হচ্ছে 2, দ্যাট মিন্স ইকুয়াল টু 8 ভোল্ট। এই হচ্ছে বিভব পার্থক্যগুলো, 4 ভোল্ট, 2 ভোল্ট, 8 ভোল্ট। 4 2 6 আর 8 কত হলো 14, আর এইখানে আছে 2 ভোল্ট। এই রেজিস্টারের অ্যাক্রসে লস্ট ভোল্ট যেটা, দেখো এটা আর হচ্ছে 1, কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 2 ভোল্ট আছে, এই 2 ভোল্ট আর এখানকার হচ্ছে 14 ভোল্ট, টোটাল 16 ভোল্ট। ওকে, তোমরা এরপরে শিখবে কারশফ ল পরের চ্যাপ্টারে। তো কারশফ লতে আমরা একটা ইকুয়েশন মানে কারশফের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড লটা আমরা ইকুয়েশন আকারে যখন লিখি তখন প্র্যাকটিক্যালি এই জিনিসটাই করি। অর্থাৎ কোনো একটা লুপের মধ্যে, কোনো একটা নেটওয়ার্কের কোনো একটা লুপের মধ্যে যত ইএমএফ সোর্স থাকে, সেই ইএমএফ গুলোর অ্যালজেব্রিক সাম আর পটেনশিয়াল ডিফারেন্স গুলোর অ্যালজেব্রিক সাম সব সময় ইকুয়াল হয়। তো সেটা কিন্তু মানে ওই ব্যাপারটাই আমি বললাম একটু আগে। দেখো এটা কত, ইএমএফ এখানে একটাই আছে 16, তো অবভিয়াসলি যত পটেনশিয়াল ডিফারেন্স এখানে তুমি বের করেছো সবগুলোকে যদি অ্যাড করো,
it will also be 16 যদি না হয় তাহলে বুঝবে যে ভুল হয়েছে হতেই হবে 4 2 6 আর 8 14 আর এখানে 2 16 ওকে ওকে তো এটা প্রবলেম গেল এবার আমরা চলে যাব পরের প্রবলেমে ওকে প্রবলেম নাম্বার 4 এ চলে যাচ্ছি আমরা প্রবলেমটা এটা তো এখানে একটা নেটওয়ার্ক আছে একটা সার্কিট দেখানো আছে যেটা কিনা ইনফাইনাইট লেন্থের একটা সার্কিট এরকম ভাবে 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম করতে করতে এটা ইনফিনিটি নাম্বার অফ রেজিস্টার্স এইভাবেই পরপর কানেক্টেড আছে একটা ব্যাটারি এর সাথে কানেক্টেড আছে ব্যাটারির ইএমএফ হচ্ছে 6 ভোল্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই বের করতে হবে যে এই দুই পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড হচ্ছে এই ব্যাটারির সবচেয়ে কাছে যে রেজিস্টারটা 2 ওহমের রেজিস্টারটা আছে এর মধ্যে দিয়ে কারেন্ট কত আই কত এই আইটা বের করতে বলেছে ওকে তো এই ধরনের প্রবলেম কি করে সলভ করতে হয় আমরা কিন্তু এটা কিন্তু জানি এটা আমরা ক্যাপাসিটর চ্যাপ্টারটা যখন পড়েছিলাম ওখানে এই ধরনের প্রবলেম কিন্তু ছিল এই ধরনের নেটওয়ার্ক ছিল তো ঠিক একই প্রিন্সিপল এইখানেও আমরা অ্যাপ্লাই করব কোনো অসুবিধার কিচ্ছু নেই চলো করি আমরা কি করব এই একটা চেইনকে ছেড়ে দিয়ে এইখানটায় দুটো পয়েন্টে নিলাম সি এবং ডি ওকে এবার আমরা ধরে নিলাম আচ্ছা প্রথমত ধরি যে এই পার্টটা এই সি আর ডি পার্টের রাইট সাইডে যে পার্ট সি আর ডি পয়েন্টের রাইট সাইডে যে পার্টটা আছে সেই পার্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা সেটা আমি ধরে নিলাম আর ওকে কি করলাম আমি এই সার্কিটটাকে আবার ড্র করছি এই যে আমার এ পয়েন্ট এই যে আমার বি পয়েন্ট এর মাঝখানে ছিল আমার ব্যাটারি আছে আর এইখানে 1 ওহমের রেজিস্টার আছে এইখানে 2 ওহমের রেজিস্টার আছে আর এই যে আমার সি এই যে আমার ডি পয়েন্ট আমি ধরলাম যে এই দুই পয়েন্টের মাঝখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর এটা 1 ওহম এটা 2 ওহম 6 ভোল্ট এবার এটার সাথে জাস্ট একটা এটা আমি একটা চেনকে শুধু ছেড়ে রেখেছিলাম এটাকে বাদ দিয়ে বাকি সম্পূর্ণটা আমি ধরেছি তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এখানে আমি এটাকে এই পার্টটা না এঁকে তার বদলে এই রেজিস্টারটা এঁকে দিয়েছি এবার এটার সাথে যদি একটা চেন আরো অ্যাড করা যায় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা মনে করতে পারি চেঞ্জ হবে না কারণ এটা ইনফাইনাইট লম্বা একটা চেইন সেই চেইনটার পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আর হয় তার সাথে আর একটা এরকম অ্যাড করলে পরে কি রেজিস্ট্যান্স তেমন কিছু চেঞ্জ হবে বলে মনে হয় অবভিয়াসলি না তাহলে আমরা এ আর বি পয়েন্টের মাঝখানেও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আরই ধরবো অর্থাৎ এইটুকুর যা রেজিস্ট্যান্স ছিল তার সাথে এইটা অ্যাড করাতে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না আমরা এটা ধরবো তার মানে এ আর বি পয়েন্টের মধ্যে যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাও আর এবার তাহলে এখান থেকে করে ফেলি আমরা তাহলে কি লিখব আমরা লিখব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো এই এ আর বি পয়েন্টের মাঝখানে কত হবে এই দুটো প্যারালাল আর তার সাথে এটা সিরিজ কত হবে 2r ডিভাইডেড বাই 2 প্লাস r এটা হচ্ছে এই পার্টটুকুর প্লাস 1 ইজ ইকুয়াল টু r আশা করি ইকুয়েশনটা বুঝতে পেরেছো ইকুয়েশনটা কি এইটুকুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করলাম কত 2r বাই 2 প্লাস r তার সাথে 1 প্লাস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স r ই থাকলো এটা অ্যাড করার পরেও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স r ই থাকলো এই যে r তো চলো তাহলে 2r প্লাস 2 প্লাস r divided by 2 plus r is equal to r তাহলে 2r plus r square is equal to এখানে 3r হয় 3r plus 2 2r plus r square is equal to 3r plus 2 তাহলে লিখতে পারো r square minus r minus 2 equal to 0 তাহলে r কত হবে
আর হবে হচ্ছে তুমি শ্রীধরাচার্য দিয়ে করতে এটা বোধহয় মিডিল টার্মেই হয়ে যাবে, তাহলে এটাকে আমরা করে দেই r minus 2 into r plus 1 equal to 0, so r equal to 2, কারণ কি r equal to minus 1 এটা অবাস্তব মান, r এর মান মাইনাস হয় না, তো r equal to 2, তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্ট a and b সেটা হচ্ছে 2 ওহম। হয়ে গেল এটা একটা পার্ট। এবার বি পার্ট যেটা আই বের করতে বলছে এই দিক দিয়ে, তো সেটা বের করা যাবে, ইজিলি বের করা যাবে, বিকজ আমরা আগে মেইনটা বের করি। আই মেইন কারেন্ট কি করে বের করতে হবে, ইকুইভ্যালেন্ট ইএমএফ দ্যাট ইজ 6 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্টর, এইখানে চলে আসি, এখান থেকে আমরা সলভ করছি। ইকুইভ্যালেন্ট ইএমএফ হচ্ছে 6, ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস পার্ট ইজ কত, আর দ্যাট ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 অ্যাম্পিয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তো 3 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে এইখানে আসার পরে এই দিক দিয়ে একটা পার্ট যাবে, এই দিক দিয়ে একটা পার্ট যাবে, তাহলে কত, আই যেটা আমাকে বের করতে দিয়েছে যেটা কিনা এই কারেন্টটা, তো এটাও 2 এটাও 2 ইকুয়ালি ডিভাইড হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য আনসার। ওকে, তো এটা একটা খুবই পরিচিত প্রবলেম, এই টাইপের প্রবলেম ক্যাপাসিটরেও আছে, এইখানেও আছে, তো জাস্ট ট্রিকটা মনে রাখতে হবে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে রেজিস্টার সংক্রান্ত, রেজিস্টারের কম্বিনেশন সংক্রান্ত অনেক ধরনের প্রবলেম হয়। আমি সুযোগ পেলাম না ডিসকাস করার, তো তার মধ্যে যেমন এইটা একটা টাইপ, ইনফাইনাইট লেন্থের যদি এরকম নেটওয়ার্ক হয় তাহলে পরে কিভাবে করতে হয়। আরও আছে, যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে আমরা সিমেট্রি রুল ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, ওপেনিং করে করে দেই আর কি, অর্থাৎ কোনো একটা সার্কিটের কোনো একটা জাংশনকে আমরা হয়তো ওপেন করে দিতে হয় আমাদের, আমরা সেটা লজিক্যালি করতে পারি, করলেই আমাদের সার্কিটটা ইজি হয়ে যায়। তো সেইগুলো তোমরা একটু দেখবে, বইতে আছে, আমি যদি সুযোগ পাই পরে আবার বলবো। হ্যাঁ, আচ্ছা একটা না হয় করাও যায়, আচ্ছা একটা প্রবলেম করি আমরা, হ্যাঁ, যেখানে ওই যে আমরা ওপেন করে করি, অর্থাৎ সার্কিটের একটা জাংশনকে আমরা হয়তো ওপেন করে দেব, ওপেন করে দিয়ে আমরা সার্কিটটাকে সিম্পলিফাই করে সলভ করে ফেলতে পারি। আমি একটা দেখাচ্ছি। ওকে, ওকে, তো যেটা বলছিলাম যে ওই কানেকশন রিমুভাল মেথড, সার্কিটের কোনো একটা জাংশন থেকে আমরা কানেকশন রিমুভ করে দেব বা কোনো একটা জায়গাকে ওপেন করে দেব, করে দিয়ে আমরা কি করে সলভ করতে পারি। তো তার একটা উদাহরণ হচ্ছে এই প্রবলেমটা। এই প্রবলেমটা দেখো, এখানে রেজিস্টার কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ টোটাল 12টা রোধ আছে, প্রত্যেকটারই মান একই। আর তোমাকে বের করতে হবে যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত, এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এই ক্ষেত্রে যেটা আমরা করব, এই সার্কিটটাকে যেভাবে আমরা রিডিউস করব সেটা হচ্ছে, দেখো এখানে যে কারেন্টই আসুক না কেন, এই তিনটা ব্রাঞ্চে সেই কারেন্টটা ডিস্ট্রিবিউট হবে। এই তিনটা ব্রাঞ্চে প্রাইমারিলি তুমি দেখো এখানে যা রেজিস্ট্যান্স, এইখানেও তাই এখানেও তাই, তাহলে পরে কারেন্টটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। এখানে যদি আমি ফর এক্সাম্পল আমাদের সুবিধার জন্য আমি যদি ধরি এখানে 3i কারেন্ট আসছে, তাহলে এইদিকেও i যাবে, এইদিকেও i যাবে, এইদিকেও i যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার মাঝখানে কি দেখার দরকার নেই, এবার একদম শেষে চলে যাও। এখানে দেখো তিনটা ব্রাঞ্চের কারেন্ট এসে এখানে মিট করেছে এবং বি পয়েন্টে এসছে, তাহলে এখানে যে কারেন্টটা ঢুকছিল সেটা তো এখানে বেরোতেই হবে। সো অবভিয়াসলি এটাও 3i, তাহলে এটাও অবভিয়াসলি i, এটাও i, এটাও i। কেন? কারণ এইখানেও দেখো যে ব্রাঞ্চগুলো দিয়ে কারেন্ট আলটিমেটলি এসে বি তে ঢুকলো সেই ব্রাঞ্চগুলোতেও কিন্তু একই রেজিস্ট্যান্স আছে, সো সেম কারেন্ট আসতে হবে। তাহলে 3i যদি টোটাল হয় তাহলে সেম আসতে গেলে প্রত্যেকটাতে i আসতে হবে।
এবার মাঝখানেরটা দেখো একটু, মাঝখানেরটা তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এখান থেকে আই 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 গেল, এখানে কিভাবে ডিস্ট্রিবিউট হবে বা এখানে কি করে ডিস্ট্রিবিউট হবে আমরা যদি নাও জানি, আমরা কিন্তু এটা ইমাজিন করতে পারি অ্যাজ ইফ এই কারেন্টটা এখানে যা খুশি হোক গিয়ে এরকম করে গেছে, এইখানে এসে এই কারেন্টটার আর কোনো ডিস্ট্রিবিউশন মানে ডিভিশন হয়নি, সিমিলার এই কারেন্টটার ওইখানে এসে কোনো ডিস্ট্রিবিউশন হয়নি। অর্থাৎ আমরা যদি এটাকে খুলে দেই, এটাকে যদি এরকম ভাবি, আর এটাকে যদি এটাকে বলে কানেকশন রিমুভাল, আর এটাকে যদি স্ট্রেইট ভাবি, দেখো একটু ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। এটা কেন ভাবতে পারলাম এটা একটু চিন্তা করো লজিক দিয়ে, যে এখান থেকে তিনটা কারেন্ট গেল সেম আই আই আই, এখানেও তিনটা কারেন্ট আসলো, মাঝখানে কি হয়েছে আমার কি দেখার দরকার, তাই না? তার মানে আমি ভাবতে এইখানে এইখানে তার মানে কারেন্টের কোনো ইয়ে হয়নি, মানে এই কারেন্ট এসে বা এই কারেন্ট বা এই কারেন্টটা গিয়ে এইখানে, সেটা কিন্তু কোনোটাই কিন্তু ডিস্ট্রিবিউট হয়নি, যা আসছে এখান থেকে এখানে যদি আবার ডিভাইড, এখানে আবার ডিভাইড হয়েছে তো এই কারেন্টটা, তো এখানে ডিভাইড হয়ে যাওয়ার পরে কিন্তু আবার মিট করে এখানে এসে আই হতেই হবে। ওকে, তো এখান থেকে নিশ্চয়ই কোনো কারেন্ট এখানে আসেনি, বা এখান থেকে কোনো কারেন্ট নিশ্চয়ই ওই রাস্তায় বা ওই রাস্তায় চলে যায়নি, সিমিলার উপরের ক্ষেত্রেও, ঠিক না? ওকে, তো এই ধরনের প্রবলেমকে আমরা এইভাবে সলভ করি, কানেকশন রিমুভাল, অর্থাৎ এই জায়গা থেকে কানেকশনটা আমি রিমুভ করে দিলাম। এবার সোজা জিনিস, এবার তো পারবে, কোনো অসুবিধাই হওয়ার কথা না। এবার এরপরে কি করতে হবে সেটা আমি আর আমার না বললেও চলবে, কিন্তু এইটুকু বুঝতে পেরেছো কিনা সেটা একটু দেখো। আর এটা আর মানে এই ধরনের এইভাবে যে সলভ করতে হবে এটা, সেটা বুঝবে কিভাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে বোঝা যায়। তুমি যদি একটা সিমেট্রি অ্যাক্সিস আঁকো, ধরো এই যে ডটেড লাইনটা, এই ডটেড লাইনটার রেসপেক্টে কিন্তু এই সার্কিটটা এই পাশ, মানে এটাকে ইনপুট বলো আর এটাকে যদি আউটপুট বলো, তাহলে ইনপুট আর আউটপুটের যে কারেন্ট ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু একদম সেম, আইডেন্টিক্যাল। এইখানেও কারেন্ট ডিস্ট্রিবিউশন যা, এই পাশেও কারেন্ট ডিস্ট্রিবিউশন তাই। তো এরকম যদি সার্কিটে পাও তুমি যে কোনো একটা সিমেট্রি লাইনের রেসপেক্টে বোথ সাইডে ইনপুট এবং আউটপুট সাইডে কারেন্টের ডিস্ট্রিবিউশন সেম, তখন তোমরা এই কানেকশন রিমুভাল মেথডটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো এবার করে ফেলো। এবার আর কি আছে এটা, আচ্ছা প্রথমে এই জায়গাটুকু করো, এই জায়গাটুকু কি আছে, আর আর 2r, 2r আর আর কত হয়, 2r ইনটু r বাই 3r, তার মানে 2/3r হচ্ছে এই পার্টটা, তার সাথে দুটো আর আবার আছে, তাহলে এর সাথে দুটো আর প্লাস করো, আমি সংক্ষেপে করছি, হ্যাঁ বুঝে নাও। 2 এই হচ্ছে 2/3r প্লাস আর, সো এটা 3, এখানে 2r আর এখানে 3r প্লাস 3r, দ্যাট মিন্স 8/3r। এবার এটা 8/3r, এখানেও 8/3r, মাঝখানে 2r প্যারালাল, কত হবে তাহলে 1/r ইকুয়াল টু 3/8r প্লাস 3/8r প্লাস 1/2r। এইটার 3 প্লাস 3 প্লাস 4, so 10/8r 5/4r, so ultimately r becomes 4/5r. So this is the solution of this problem. তো এই টাইপের প্রবলেম আরো আছে, তোমরা একটু খুঁজে খুঁজে করার চেষ্টা করবে। এরকম একটা এই টাইপের প্রবলেমের বৈশিষ্ট্য হচ্ছে এরকম একটা সিমেট্রি অ্যাক্সিস পাবে, যে সিমেট্রি অ্যাক্সিসের রেসপেক্টে ইনপুট এবং আউটপুটে কারেন্ট ডিস্ট্রিবিউশন উইল বি আইডেন্টিক্যাল। তারপরে তুমি এটা যদি খুঁজে বের করতে পারো সিমেট্রি অ্যাক্সিসটা, তারপরে তুমি এই কানেকশন রিমুভাল মেথডটা অ্যাপ্লাই করতে পারো। ওকে 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 তো এটা হচ্ছে আমাদের পরের প্রবলেম, যে প্রবলেমটাতে দেখতে পাচ্ছ একটা সার্কিট আছে। এই সার্কিটে কি কি আছে আমি একটু বলে দিচ্ছি। এটা একটা সেল, এটা একটা সেল, এর ইএমএফ E1, রেজিস্ট্যান্স R1 ইন্টারনাল রেজিস্ট্যান্স, এর হচ্ছে E2 R2, বাইরে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে 4 ওহম, এখান দিয়ে কারেন্ট ঢুকছে I1, এখান দিয়ে I2, এটা এসে টোটাল হচ্ছে I, যেটা কিনা 4 ওহম রেজিস্টরের ভেতর দিয়ে ফ্লো করছে। E1 R1 E2 R2 ভ্যালুগুলো দেওয়া আছে,
তোমাকে বের করতে হবে যে এই কারেন্টটা কত, দ্যাট ইজ দ্য কারেন্ট থ্রু দ্য 4 ওহম রেজিস্টার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট কারেন্ট। ওকে, তো এই ধরনের প্রবলেম কি করে সলভ করতে হয় তার একটা আমি কিন্তু তোমাদের থিওরির মতো করে বলেছিলাম, যে এরকম এটা কি আছে বলো, সেলের কম্বিনেশন, দুটো সেল আছে প্যারালেলে এবং এদের ইএমএফ আনইকুয়াল, ইন্টারনাল রেজিস্ট্যান্স আনইকুয়াল। তো ইএমএফ আনইকুয়াল হলে প্যারালেলে থাকলে এই সার্কিটের যেটা ইকুইভ্যালেন্ট, আমি একবারে করে দিচ্ছি এটা, হ্যাঁ ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে একবারে ফর্মুলাটা যদি আমাদের মনে থাকে, তাহলে I ইকুয়াল টু কি ছিল, I ইকুয়াল টু কি হয়, E ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। এখন তোমরা মনে করো যে এইরকম কম্বিনেশনের ক্ষেত্রে E ইকুইভ্যালেন্টের ভ্যালু কি হয়, মনে আছে? এটা হয় হচ্ছে E1 R2 plus E2 R1 divided by R1 plus R2, এটা আমরা করেছিলাম। আর R ইকুইভ্যালেন্ট তো খুবই ইজি, এইখানে আছে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স which is 4 প্লাস এই দুটোর প্যারালাল কম্বিনেশন, that is R1 R2 divided by R1 plus R2। এবার ভ্যালু পুট করলেই অঙ্ক শেষ। E1 R2 কত, 1.4 into 0.3, E2 R1 2.5 into 0.6, E1 R2 E2 R1 divided by R1 plus R2, R1 plus R2 টাকে আচ্ছা এখানে লিখি আপাতত, which is 0.3 plus 0.6, next নিচে 4 plus 0.3 into 0.6 divided by 0.9, অ্যাড করলে 9 হবে। এবার এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পরে এটা দেখা যাবে যে 0.3 দিয়ে যদি এটাকে কেটে দেই তাহলে এখানে হবে 1.4, এখানে হবে 2.5 into 2 তার মানে 5, আর নিচে হবে 0.9, তাকে 0.3 দিয়ে কেটে দিয়েছি, তাহলে নিচে হবে হচ্ছে তোমার 3, এই 3টা একদম নিচেই লিখলাম, আর এর সাথে এই জায়গাটা আছে, এখানে কত আছে 4 প্লাস 0.9 আর উপরে আছে 0.18, তার মানে 0.2, তাহলে উপরে হবে 6.4 আর নিচে হবে হচ্ছে 4.2 into 3, তার মানে 12.6, 6.4 by 12.6, this will be equal to, এটার হিসাব করতে হবে, এটা অ্যাপ্রক্সিমেটলি আমি লিখে দিচ্ছি, এটা হবে 0.508 ampere. So this is the solution of this problem. এই টাইপের প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে। এটা দিয়ে যদি তোমাকে বলে যে এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে, সেটাও পারা যাবে, কোনো অসুবিধাই নেই। কারেন্ট বেরিয়ে গেছে, এটা অনেকভাবেই বের করা যাবে। কারেন্ট যেহেতু বেরিয়ে গেছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেটা পোটেনশিয়াল ড্রপ, সেটাকে বাদ দিয়ে দাও, সেটাকে হিসাব করো, তাও হবে, বাদ দিয়ে দাও না, হিসাব করো, 4 ইন্টু এই কারেন্ট করলেই হয়ে যাবে এই দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। এটাও বের করতে কিন্তু দিতে পারে কোনো কোনো নিউমেরিক্যালে। বুঝতে পেরেছো কি বললাম? মানে এই দুটো পয়েন্টের যদি পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে দিত, কি করতাম আমরা? আমরা 4, এই দুটো পয়েন্ট মানে এই দুটো পয়েন্ট, there is no difference between this point and this point, this point and this point, so 4 into this current, bas potential difference হয়ে গেল। ওকে ওকে ওকে,
প্রবলেম নাম্বার 7। তো আমি একটু আগে বলেছিলাম, একটু আগে বলতে একদম শুরু করার সময় বলেছিলাম যে V গ্রেটার দেন E কখন হয় বলেছিলাম, এবং বলছিলাম যে এই সংক্রান্ত একটা নিউমেরিক্যাল আমরা করব, এটাই সেটা। ওকে, তো চলো স্টার্ট করি। এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা একটা 120 ভোল্ট ডিসি সোর্স, মানে এটাও একটা ব্যাটারি ধরো, এটা দিয়ে এই 8 ভোল্টের ব্যাটারিটাকে চার্জ করা হচ্ছে, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 ওহম, আর এই সার্কিটে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স লাগানো আছে সিরিজে হুইচ ইজ 15.5 ওহম। এটা লাগানোর কারণ কি? তো এটাও আমি ওইখানেই বলেছিলাম যে না হলে পরে এটা প্রায় শর্ট সার্কিটই হয়ে যাবে, সো কারেন্টটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, সেল ড্যামেজও হতে পারে। তো সেই জন্য সেফটির জন্য এটাকে লাগানো হয়, 15.5 ওহম একটা এক্সট্রা রেজিস্টার সিরিজে লাগানো আছে। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই সেলটার দুটো এন্ডের মধ্যে, সাপোজ এটা পয়েন্ট এ আর পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এইটা বের করতে হবে সোজা কথায়। ওকে, the potential difference between the two ends of the cell. তো কি করে বের করব? তো সিম্পল, প্রথমে আমরা এই সার্কিটের কারেন্ট বের করব। কি করে কারেন্ট বের হবে দেখো, ও এইদিকে পাঠাচ্ছে, মানে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, তাহলে কিন্তু এই ব্যাটারি এবং এই ব্যাটারি এরা কিন্তু অপোজিশনে আছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট যে ইএমএফ হবে ই আই, মানে অলওয়েজ ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। তো এবার এই সার্কিটের যেটা ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 120 মাইনাস 8 ভোল্ট। কেন? কারণ দেখো এটা 120 ভোল্ট, এটা 8 ভোল্ট, এটার অপোজিশনে এটা কারেন্ট পাঠাতে চায় এইদিকে, এটা পাঠাতে চায় এইদিকে, তো এটার দ্বারা এটার এফেক্টটা ক্যান্সেলড হবে, তাহলে রেজাল্টেন্ট ইএমএফ ইন দা সার্কিট কত হবে? 120 ভোল্ট। ওকে, এটা সিরিজ, তো সিরিজে কি হয়? ইএমএফ গুলো অ্যাড হয়, ইকুইভ্যালেন্ট ইএমএফ বের করতে গেলে অ্যাড হয়, E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, কিন্তু সিরিজ থাকলে কিন্তু এটা কিন্তু কানেকশন দেখো পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, সো তার মানে তুমি বলতে পারো যে এটা উল্টো লাগানো আছে, তো অবভিয়াসলি এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, মানে সিরিজে আমি যদি 5টা সেল লাগাই তার মধ্যে দুটো যদি উল্টা লাগাই তাহলে কি করতে হয়? তিনটা সোজা লাগিয়েছি, মাইনাস 2টা, তাই না? তো এই ক্ষেত্রে এটা মাইনাস এটা, একটা সোজা একটা উল্টো, তো 120 মাইনাস 8 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অফ দিস সার্কিট কত আছে? 16, এখানে আছে 0.5, এখানে আছে 15.5, so this is the current in the circuit which is 112 divided by 16 equal to 7 ampere. This is the current that is flowing in the circuit and that is entering the cell of EMF 8 volt. এখন আমরা বের করব এই দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। তো এই দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ইকুয়েশন কি ছিল? V is equal to কি ছিল? E minus IR, কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে E plus IR। কেন? সেটার কারণ আমি এই ভিডিওরই শুরুতে বলেছি, এখানে আর নতুন করে বলছি না। তাহলে চলো করে নেই, কত হবে? E হচ্ছে 8 প্লাস IR কত? 7 ইন্টু 0.5 ভোল্ট, 8 plus 3.5 volt, that is equal to 11.5 volt. দেখো বেশি, 8 ভোল্টের ব্যাটারি কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স 11.5 ভোল্ট। ওকে ওকে, তো আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 8, এটাই আমাদের আজকের লাস্ট প্রবলেম। তো এই প্রবলেমটাতে যেটা আছে সেটা হচ্ছে, এটা বইয়েরই প্রবলেম, ছায়াপ্রকাশ সেনীর বইটাতে আছে এক্সারসাইজে। তো এই প্রবলেমটাতে যেটা আছে সেটা হচ্ছে, এটা একটা সার্কিট, এই সার্কিটে একটা 45 ওহমের রেজিস্টর আছে, একটা ব্যাটারি আছে, সব ভ্যালু ট্যালু দেওয়া আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইএমএফ, এই রেজিস্টরটার ভ্যালু সব দেওয়া আছে। বলা হয়েছে যে এইটাকে
এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা মাপার জন্য আমরা একটা অ্যামিটার ইউজ করব, যার অ্যামিটারটার রেজিস্ট্যান্স হচ্ছে 4.5 ওহম, আর একটা ভোল্টমিটার ইউজ করব এর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য, যার রোধ হচ্ছে 405 ওহম। বলছে এই ক্ষেত্রে এই কারেন্ট এবং এই বিভব পার্থক্য পরিমাপে কতটা ত্রুটি হবে, হোয়াট উইল বি দ্য এরর in measurement of current and potential difference between the two ends of this resistor when an ammeter of 4.5 ohm and a voltmeter of resistance 405 ohm is connected properly in this circuit. Properly বলতে আমরা জানি যে অ্যামিটারকে কি করে কানেক্ট করতে হয়, ভোল্টমিটারকে কি করে কানেক্ট করতে হয়, তো সেটাই প্রপারলি কথাটার অর্থ এটা, যে যেভাবে কানেক্ট করতে হয় সেইভাবে কানেক্ট করা নিশ্চয়ই সেই করতে হবে, সেইভাবে করলে পরে কতটা এরর হবে। সোজা কথা, মানে বিষয়টা বোঝা গেছে। এখানে কারেন্ট ফ্লো করছে, এর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য অলরেডি এখন আছে, এটা মাপতে গিয়ে আমরা যদি এই দুটো যন্ত্র ব্যবহার করি একসাথে, তাহলে পরে কোনটা মাপতে কতটা এরর হবে, অর্থাৎ কারেন্টে কতটা এরর হবে, ভোল্টেজে কতটা এরর হবে। তো প্রথমে আমরা এই সার্কিটের কারেন্ট আর ভোল্টেজ বের করে নেই। সলিউশন, কারেন্ট কত আছে বলে দাও ফটাফট। 12, ইএমএফ হচ্ছে 12 আর টোটাল রেজিস্ট্যান্স আছে 48। আচ্ছা আমি একটু ভাগ করে লিখি, 45 প্লাস 3 অ্যাম্পিয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই, এটা 48 হবে তাহলে 1/4 অ্যাম্পিয়ার। ওকে, ভোল্টেজ কত আছে, ভোল্টেজ মানে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তো কারেন্ট হচ্ছে IR দ্যাট ইজ ইকুয়াল টু 1/4 ইনটু 45 অ্যাম্পিয়ার। তো 1/4 ইনটু 45 মানে হচ্ছে 11.25 ভোল্ট। এটা হচ্ছে এখন পটেনশিয়াল ডিফারেন্স আছে। এবার দেখি কানেকশন দেওয়ার পরে, অর্থাৎ অ্যামিটার এবং ভোল্টমিটার জয়েন করার পরে এই ভ্যালুগুলো কি দাঁড়ায়। বাস, তাহলে এরর বের করা যাবে কত পার্সেন্ট এরর আছে। চলো তাহলে কানেকশন দিই, আমি এই সার্কিটটাতেই মডিফিকেশন করে নিচ্ছি। ওকে, এই সার্কিটে এইখানে আমি একটা অ্যামিটার দিয়ে দিলাম, অ্যামিটার সিরিজে লাগাতে হয়, যে কোনো জায়গায় লাগাতে পারি, দিস ইজ অ্যামিটার। আর এইখানে একটা ভোল্টমিটার দিয়ে দিলাম, এই ভোল্টমিটারটা, দিস ইজ ভোল্টমিটার। ওকে, তো এখন অবভিয়াসলি কারেন্ট সেম থাকবে না, অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি, আমি জানি না কি হবে, তো চলো দেখি কি হয়। এখানকার কারেন্টটা এখন আমি ধরলাম I ড্যাশ, তো I ড্যাশ বের করব। বোঝা গেল, এই যে অ্যামিটার কানেকশন, এই ভোল্টমিটার কানেকশন, অ্যামিটার সিরিজে ভোল্টমিটার প্যারালালে, প্রপার কানেকশন হয়েছে। বাস, এবার নতুন কারেন্ট কত যাচ্ছে এই সার্কিটে, মেইন কারেন্ট যেটা সার্কিটে, সেটা আমরা বের করতে যাচ্ছি। I ড্যাশ কত হবে, I ড্যাশ হবে হচ্ছে E, মানে E তো 12 ভোল্টই আছে, এই রেজিস্টারটা, অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 4.5 ওহম, সঙ্গে এখানকার 3 ওহম তো আছেই। অ্যামিটারের রেজিস্ট্যান্স এটা ছিল 4.5 ওহম, তো এখানে এটা ইনক্লুড হয়েছে সার্কিটে সিরিজে 4.5 ওহম, যেহেতু অ্যামিটার সিরিজে কানেক্টেড আছে। 3 ওহম ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল, এটা আছে। আর এই জায়গাতে এই রেজিস্টারটা হচ্ছে, এটারও রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 405 ওহম, আর এটা তো আমাদের আগে থেকেই আছে, এটা হচ্ছে আমাদের 45 ওহম। তো ওই জায়গাতে এই দুটোর কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে, which will be 45 into 405 divided by 450, 45 plus 405, 450, তো এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 10, so 12 divided by, এখানে হচ্ছে 7.5 এই দুটো মিলে, আর এখানে কত হচ্ছে 405 by 10, that is equal to 40.5। কি দাঁড়ালো তাহলে, 7.5 আর 40.5 মানে 48, 12 by 48 মানে 1/4 অ্যাম্পিয়ার। So I dash is equal to I, therefore কারেন্ট মেজারমেন্টে কত এরর, এরর নেই, 0%, তাহলে ফার্স্ট অ্যান্সার হবে আমার 0%। There is no error in the measurement of current। এবার দেখি ভোল্টেজে কি হচ্ছে। তো ভোল্টেজ আগে V কত ছিল, 11.25 ভোল্ট, এখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে হবে, এই দুই বিন্দুর বিভব পার্থক্য মাপতে হবে, চলো মাপি। তাহলে V ইকুয়াল টু কি হবে, V ড্যাশ করে দিলাম এটাকে, নতুনটাকে
কারেন্ট কত যাচ্ছে 1/4, স্টিল দ্য কারেন্ট ইজ সেম, ইনটু এই দুই বিন্দুর মধ্যে তুল্য রোধ। তুল্য রোধ কত আমরা বের করেছিলাম, এই জায়গাটুকুর তুল্য রোধ কত, এই যে এইখানে আছে, কোথায় গেল, এই যে 40.5, তাহলে এটা এত ভোল্ট, 125 volt. Okay, so this is the new potential difference between these two points. আগে ছিল কত, আগে ছিল 11.25 আর এখন কত, এখন হচ্ছে 10.125। তো চলো পার্সেন্টেজ চেঞ্জ বের করে ফেলি। পার্সেন্টেজ চেঞ্জ বের করতে গেলে আমি এই জায়গাটাতে করি, therefore আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে v minus v dash divided by v into 100%. This is the percentage change in measurement of voltage. v হচ্ছে আগের ভোল্টেজ, এটা এখনকার বাই আগের ইনটু 100, এটা হচ্ছে ভোল্টেজের পরিবর্তন বাই প্রাথমিক ভোল্টেজ ইনটু 100%। তো চলো 11.25 minus 10.125 divided by 11.25 into 100, একটু ছোট হয়ে গেল, বুঝে নিও। 11.25 থেকে 10.125 গেলে কত থাকে, সম্ভবত 1.125, isn't it? 1.125, yes, divided by 11.25 into 100%। তো হয়ে তো গেল, আর তো কিছু দরকার নেই। এটাকে, এটা হচ্ছে তোমার এখান থেকে যদি 10 এখানে দিয়ে দাও, গুণ করে দাও, তাহলে এটাও 11.25 হয়ে যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে 10%। 10% ডিক্রিজ, কারণ এখনকার ভোল্টেজটা কিন্তু আগের তুলনায় কম। তাহলে কারেন্ট মেজারমেন্টে কোনো এরর নেই, আগেও 1/4 ছিল, এখনো 1/4, এই যে এই কারেন্টটা ছিল 1/4, এখনো এটা 1/4 আছে। there is no error in measurement of current, but there is 10% error in the measurement of voltage. That's all. Okay, তো তোমরা এই চ্যাপ্টারের আরো অনেক প্রবলেম আছে, তোমরা করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে আমাকে পাঠাতে পারো, তারপর আমি সময় পেলে সেগুলোর সলিউশন করার চেষ্টা করব এবং তার ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। ওকে।